এখন সার্জিস এমন কোন পার্সন না বাংলাদেশে যার প্রিভিয়াস অ্যাক্টিভিটিস ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল। আওয়ামী লীগের দোসরদেরকেও কিন্তু ওনারা বিভিন্ন ভাবে এখানে পদায়িত করছেন। একটা দেশের নির্বাচন নিয়ে এই ধরনের একটা ধোঁয়াশা রাজনৈতিক যে পরিস্থিতি সেটিকে নতুন করে বিতর্ক তৈরি। বাংলাদেশের ইতিহাসে যে ধরনের নির্বাচনগুলো হয়েছে আপনার সিজনের সঙ্গে আমাদের ওয়েদারের সাথে মিলিয়ে নির্বাচনগুলো আমাদেরকে করতে হয়, কারণ বাংলাদেশের বিস্তীর্ণ গ্রামাঞ্চল, সেখানে শুধু ভোট তো না, ভোটের আগেও কতগুলো প্রি ইলেকশন অ্যাক্টিভিটি আছে, পোস্ট ইলেকশন কতগুলো সরকার পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে কোনো কোনো জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে, কোনো কোনো জায়গায় ইচ্ছাকৃত ভাবে আমার মনে হয় যে সরকার তার যে ভূমিকাটা রাখার কথা ছিল সেটা রাখে। একটি প্রসঙ্গ একটু নিয়ে আসি আপনার কাছে। অন্তর্বর্তী সরকারের মধ্যে বিএনপি বিদ্বেষী উপদেষ্টা রয়েছেন বলে অভিযোগ করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই যে বিষয়টি এবং এর আগে যে নাহিদ ইসলামের প্রসঙ্গে যে আলোচনাটি করছিলাম, এই ব্যাপারে আপনি কি বলবেন শরীফুজ্জামান শরীফ? ধন্যবাদ। প্রথম জায়গাটায় আমি দেখতে পাচ্ছি যে নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা সরকারের পক্ষ থেকে তৈরি করা। নির্বাচন আসলে কবে হবে এটা ঠিক এই মুহূর্তে দিন তারিখ বলে দেওয়া যায় না, তবে মোটামুটি একটা গাইডলাইন আপনি বলতে পারেন যে আমরা এই সময়টা নির্বাচনটা করতে চাই। বাংলাদেশে জুলাই মাসে নির্বাচন করার মতন কোনো অবস্থা নেই। আমি গ্রামের ছেলে এবং আমি একটা পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম প্রার্থী হিসাবে। আমি আমার এক্সপিরিয়েন্সটা বলতে পারি, আমার যে নির্বাচনী এলাকা জুলাই মাসে বর্ষার সময় কোথাও মুভ করার মতন অবস্থাটা নেই। সেই ক্ষেত্রে আপনি এখন পর্যন্ত ডিসেম্বর অথবা মার্চ অথবা জুলাই একটা দেশের নির্বাচন নিয়ে এই ধরনের একটা ধোঁয়াশা রাজনৈতিক যে পরিস্থিতি সেটিকে নতুন করে বিতর্ক তৈরি। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে নির্বাচন আপনি যদি করেন, আমি আবার বলছি জুলাই মাসে নির্বাচন করার মতন কোন অবস্থা, এটি ডিসেম্বরে নিয়ে যেতে হবে, কারণ বাংলাদেশের ইতিহাসে যে ধরনের নির্বাচনগুলো হয়েছে আপনার সিজনের সঙ্গে আমাদের ওয়েদারের সাথে মিলিয়ে নির্বাচনগুলো আমাদেরকে করতে হয়, কারণ বাংলাদেশের বিস্তীর্ণ গ্রামাঞ্চল, সেখানে শুধু ভোট তো না, ভোটের আগেও কতগুলো প্রি ইলেকশন অ্যাক্টিভিটি আছে, পোস্ট ইলেকশন কতগুলো। দ্বিতীয়ত হচ্ছে যে সরকার পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে কোনো কোনো জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে, কোনো কোনো জায়গায় ইচ্ছাকৃত ভাবে আমার মনে হয় যে সরকার তার যে ভূমিকাটা রাখার কথা ছিল সেটা রাখে। আমি এই পর্যন্ত দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের সরকার গণ অভ্যুত্থানের শহীদদের, আওয়ামী লীগের সেই সময়ের যে রক্তপাত, সেই ঘটনার একটা অংশের বিচার করার ব্যাপারে যতটুকু আন্তরিক, বাংলাদেশের সমাজকে আলোয় নিয়ে আসার ক্ষেত্রে আমরা ডক্টর ইউনূসের সরকারের কাছে যে ধরনের প্রত্যাশাগুলো ছিল সেই প্রত্যাশা পূরণ হয়নি, এবং পূরণ করার জন্য তার পক্ষ থেকে যে প্রোঅ্যাক্টিভনেসটা প্রয়োজন ছিল সেটি আমরা দেখছি না, এবং ক্রমশই বাংলাদেশ আবার একটা খাদের কিনারে চলে যাচ্ছে। আমাদের আলোচনার মধ্যে আমরা শুধু রাজনীতি নিয়ে কথা বলি। আপনি গত কয়েকদিন ধরে দেখছেন এই যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, শুরুটা হয়েছিল মেধাবীদেরকে তারা যাতে কাজের মধ্যে কাজে অংশগ্রহণের ক্ষেত্রে কোন রকমের বৈষম্যের শিকার না হয়, তাই তো? আপনি দেখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন রকমের সার্কুলার ছাড়া একের পর এক শিক্ষার্থীদেরকে চাকরি দেওয়া হচ্ছে। আমি এতদিন সমন্বয়কারীর পোস্ট শুনেছি, কিন্তু সমন্বয়কারীদের পৃষ্ঠপোষকের পদ আমি কোথাও শুনি, কিন্তু দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন ধরনের কম্পিটিশন ছাড়া, পরীক্ষা ছাড়া সেখানে এদেরকে চাকরি দেওয়া হচ্ছে। গত 7 মাসে বাংলাদেশের প্রায় 61,000 মানুষ চাকরি হারিয়েছেন। সরকারের এই বিষয়গুলো নিয়ে কোনো ভাবনা কি আছে? আরিফুল ইসলাম আরিফ, আপনি নিশ্চয়ই এখন আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন ঠিক মতো। যেই প্রশ্নটি আমি আপনার কাছে রেখেছিলাম, এই যে সার্জিস আলমের উপরে যে হামলার ঘটনাটি, এই বিষয়ে আপনি কি বলবেন? গত যে 24-এর আন্দোলন, এই আন্দোলন পরবর্তী সময়ে গঠিত বর্তমানে যে কমিটি, যেটা দায়িত্বে সার্জিসও একজন, কিন্তু সার্জিস এই দায়িত্বশীল জায়গা থেকে যে অভিযোগটা উনি তার ফেসবুকে দিয়েছেন, আমি একজন দায়িত্বশীল ছাত্র নেতা, প্রিভিয়াস ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি এবং
আমার রাজনীতি, যেহেতু আমার বাসা রামপুরার যে ঘটনাগুলো ঘটেছে, এখানে আমি নিজে থেকে কাজ করার পর আমি সেই বিপ্লবকে ধারণ করার কারণে সার্ভিসের কাছ থেকে যে ধরনের প্রত্যাশা করেছিলাম, গতকালকে তার স্ট্যাটাসে আমার এরকম কোনো কিছু মনে হয়নি। সার্জিস একদম নোংরা ভাষায় একদম ছাত্র নেতা হিসেবে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যেই ধরনের ভাষা ব্যবহার করার কথা ছিল সে কিন্তু এটা করেনি। সে একদম স্পষ্টভাবে অভিযোগ করেছেন, কিন্তু অভিযোগটা মনে হচ্ছে এটা প্রমাণিত অভিযোগ। আপনি দেখবেন যে আমার হাতে দেখা আছে যে দ্য ডেইলি ক্যাম্পাসের একটা নিউজ আছে, এখানে দ্য ডেইলি ক্যাম্পাস, এখানে লেখা আছে নর্থ সাউথের সামনে হামলার ঘটনায় ছাত্র দলের কোনো দোষ নেই, যেটা আহত শিক্ষার্থী স্টেটমেন্ট দিয়েছেন। সেই পত্রিকা কিন্তু এটা অলরেডি প্রকাশ করেছেন। এখন সার্জিসের যে বক্তব্য, সেই বক্তব্যে মনে হচ্ছে যে ছাত্র দলের নেতা শাকিল এখানে সরাসরি অভিযুক্ত এবং উনি শাকিলের বিচারও চেয়েছেন। আমরা কোনটাকে বিশ্বাস করবো? যিনি আহত হয়েছেন তার কথা আমরা নিব, না সার্জিসের একটা স্ট্যাটাস নিব? সার্জিস এখন মিডিয়াতে ফোকাস ব্যক্তি। সে আমরা দেখলাম যে সে নামাজ পড়তে যাবে, সেখানে মিডিয়াকে ডেকেছেন যাতে তার মিডিয়ার লাইভ গুলো করা হয়, মিডিয়াতে তার নিউজ গুলো আসে। এখন সার্জিস এমন কোন পার্সন না বাংলাদেশে যার প্রিভিয়াস অ্যাক্টিভিটিস ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল। আওয়ামী লীগের দোসরদেরকেও কিন্তু ওনারা বিভিন্ন ভাবে এখানে পদায়িত করছেন, এখানে বিভিন্ন ভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে। আপনি দেখবেন সার্জিস এবং আরো কিছু লোকজন স্পেসিফিক ভাবে আপনি বলে দেখবেন এদের বিরুদ্ধে এমন মানুষের রাগ, ক্ষোভ, অভিযোগ, অভিমান, আপনার মনে হবে এদেরকে থামানো প্রয়োজন। আগামীর বাংলাদেশ, আমাদের মতো যারা ছাত্র রাজনীতি করে, যারা বাংলাদেশে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে, আমরা যারা সুস্থ ধারা রাজনীতি করি, 24-এর আন্দোলন, জুলাইয়ের আন্দোলনকে যারা আমরা বুকে ধারণ করি, আমার মনে হয় সার্জিসের এরকম চিন্তা ভাবনা করে তার কথা সংযত হওয়া এবং তার কাজকর্মের মধ্যেও কিছু পরিবর্তন আনা উচিত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।